মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে সংঘাতের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় ওয়াশিংটন। সমঝোতাকে আত্মসমর্পণ ভাবছে কঠোরপন্থী দল। লেবাননে দখলদার বাহিনীর আক্রমণে নিহত ৩৯। হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে ৩। ইসরায়েল বাহিনীর আক্রমণে নিহত ৩৯। হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে ৩ ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে তৃতীয় দফা আলোচনা দুপক্ষের। ইউক্রেন যুদ্ধের দায় ন্যাটোর ঘাড়ে চাপালেন ট্রাম্প। সংঘাত শেষের দিকে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি না মেনে হামলা চালিয়েছে কিয়েভ, দাবি মস্কোর। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেয় চীন, দাবি দেশটির প্রকৌশলীদের। ইসলামাবাদ বেইজিং কৌশলগত সম্পর্ক জোরদারের ঘোষণা শি প্রশাসনের। এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়। রাজ্যের ইতিহাসে প্রথমবার গঠন হতে যাচ্ছে জোট সরকার। চেন্নাই জুড়ে উৎসবের আমেজ। মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক সূত্র। এদিকে যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সমঝোতার সম্ভাবনায় কালো ছায়া হয়ে এসেছে ইরানের কঠোরপন্থী জেভেই পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে তারা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম, যদিও স্থানীয় এক কর্মকর্তা সেই তথ্য অস্বীকার করেন। এদিকে হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেওয়া হবে। উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ 14 দফার একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো বড় মত পার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী জেভি পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। 1979 সালের ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে বলে উঠে এসেছে CNN-এর প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নিয়ে ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছেন। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যের বার্তা দিলেও এই গোষ্ঠী দেশটির ভেতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানত যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে তেল আবিবের ছড়ানো মিথ্যা তথ্য ও নেতানিয়াহু সরকারের উস্কানিতে হোয়াইট হাউস হামলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি জো কেন্ট এক্সে শেয়ার করেন। তবে তার এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দেয় হোয়াইট হাউস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে অন্তত ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হামলায় ৩ ইসরায়েলি সেনার প্রাণহানির কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দুপক্ষ। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর শহর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। টাইরের কাছে বুদিয়াস, নাবাতিয়ে, বিনতে জবেল ও সাইদার বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয় সাকসাকিয়ে এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি ভবনে অভিযান চালানো হয়। এছাড়া সাদিয়াত, নাহরাইন, হাবুস ও মেফদুন এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি ড্রোন বিস্ফোরণে 3 সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সেনাদের লক্ষ্য করে একাধিক প্রজেক্টাইল ছোড়ার কথাও জানিয়েছে তেল আবিব।
এদিকে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাজ্জাল হাবিব। লেবানন সফরে তিনি বলেন, মানবিক সহায়তা প্রস্তুত থাকলেও অনেক ক্ষেত্রেই তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের ভেতরে এখনও প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে দ্বিতীয় দফা ইসরায়েল লেবানন আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈরুত বলছে, আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং পরিস্থিতি আবারও পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে উত্তেজনায় বড় ধরনের বাধার মুখে ইরাকের তেল রফতানি। উপসাগরীয় রুটে অনিশ্চয়তা বাড়ায় এবার সিরিয়ার বন্দর ব্যবহার করে বিকল্প পথে তেল পাঠানো শুরু করেছে বাগদাদ। ট্রাকযোগে ইরাকি তেল পৌঁছে দেওয়া হচ্ছে ভূমধ্যসাগরীয় উপকূলে। সেখান থেকে জাহাজে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের রুটও বদলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ইরাকের তেল রফতানিতে। অঞ্চল জুড়ে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় দেশটির রফতানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে প্রায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করেছিল ইরাক, মার্চে তা নেমে আসে মাত্র 1,86,00,000 ব্যারেলে। এই ধাক্কা সামাল দিতেই বিকল্প রুটে তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাগদাদ। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো এপ্রিল থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রতি মাসে প্রায় 6,50,000 টন ফুয়েল অয়েল সিরিয়ার মাধ্যমে রপ্তানির চুক্তি করেছে। এই ব্যবস্থায় ইরাকের বসরা ও বাগদাদ অঞ্চল থেকে ট্যাঙ্কার ট্রাকে করে তেল নেওয়া হচ্ছে সিরিয়ার বানিয়াস বন্দরে। ভূমধ্যসাগরীয় উপকূলে থাকা ওই বন্দর থেকে পরে জাহাজে করে আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে জ্বালানি। ইরাক ও সিরিয়ার সরকারের মধ্যে চুক্তি হওয়ার পর ইরাকের অয়েল মার্কেটিং কোম্পানি আল ওয়ালিদ সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত তেলবাহী ট্যাঙ্কার সিরিয়ায় পাঠানো শুরু করে। এসব ট্যাঙ্কারে ইরাকি তেল নিয়ে সিরিয়ার বানিয়াস বন্দরে যাওয়া হয়। এই রুটে নিয়মিত তেল পরিবহন করছেন শত শত ট্রাক চালক। তাদের দাবি, ইরাক সিরিয়া দুই দেশই নিরাপত্তা ও পরিবহন সুবিধা নিশ্চিত করছে। প্রতিদিনই প্রায় 500 থেকে 600 ট্যাঙ্কার ট্রাক আল ওয়ালিদ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করছে। এমনকি ট্রাফিক ব্যবস্থাপনাও এখানে অনেক বেশি সংগঠিত। আমি সিরিয়ায় তেল পরিবহনকারী ট্রাক চালাই। ইরাক ও সিরিয়া উভয় সীমান্ত ক্রসিংয়ে যান চলাচল স্বাভাবিক ও সুসংগঠিত। এমনকি সড়কেও কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালীর উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এখন বিকল্প জ্বালানি করিডর তৈরির চেষ্টা করছে ইরাক, যা জ্বালানি বাণিজ্যের ভূরাজনৈতিক মানচিত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন সংঘাত প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ন্যাটোকে দায়ী করে ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে অভিহিত করেছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যেই মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেন 8,000 বারেরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ভিক্টরি ডে উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর হিসাব অনুযায়ী মোট 8,970টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে হামলা ছিল প্রধান। ক্রিমিয়া, বেলগোরদ ও কুর্স্ক সহ একাধিক অঞ্চলেও আঘাতের কথা জানায় রাশিয়া। মস্কো বলছে তারা প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে চুক্তি মেনে চলেছে, তবে পাল্টা জবাবও দেয়া হয়েছে। একদিন দেয়া ভাষণে রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই যুদ্ধকে ন্যায্য বলে উল্লেখ করে কিয়েভকে ন্যাটো সমর্থিত আগ্রাসী শক্তি হিসেবে অভিহিত করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান সংঘাতকে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। সীমিত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এবারের কুচকাওয়াজ।
অন্যদিকে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মস্কোর পাশে দাঁড়িয়ে তিনি পারস্পরিক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে এর সংঘাত শুধু ইউক্রেন রাশিয়া নয়, বরং ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কয়েকটি দেশের সম্পৃক্ততায় একটি বহুমাত্রিক ভূরাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। ফলে ভিক্টোরিয়াতে যুদ্ধবিরতি কার্যত নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অনেকটা সাদামাটা আয়োজনে পালিত হলো রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস ভিক্টোরি ডে। ইউক্রেন যুদ্ধের ৪র্থ বছরে এসে এবারের আয়োজন ছিল অনেকটাই ম্লান ও সীমিত। রেড স্কোয়ারে হয়নি ট্যাঙ্ক বা ভারী অস্ত্রের প্রদর্শনী, ছিল নজিরবিহীন নিরাপত্তা। স্থানীয় সময় শনিবার সেনাদের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টের মধ্য দিয়ে উদযাপন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮১তম বার্ষিকী। প্রতিবছর জমকালো আয়োজনে উদযাপিত হলেও মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত এবারের ভিক্টোরি ডে প্যারেড ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে সীমিত আয়োজন। ইউক্রেনের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাদ দেয়া হয় ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ভারী সামরিক সরঞ্জামের প্রদর্শনী। শুধুমাত্র প্যারেড পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পাশে ছিলেন যুদ্ধফেরত সেনা ও প্রবীণ যোদ্ধারা। ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। ১৯৪৫ সালের মে মাসে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মৃতিকে কেন্দ্র করে রাশিয়ায় ভিক্টোরি ডে অত্যন্ত আবেগঘন রাষ্ট্রীয় অনুষ্ঠান। সোভিয়েত ইউনিয়নের প্রায় ২,৭০,০০,০০০ মানুষ, যাদের মধ্যে বহু ইউক্রেনীয় ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারান। তবে ঐতিহাসিক সেই বিজয়ের স্মরণ এবার ছাপিয়ে গেছে চলমান ইউক্রেন যুদ্ধের বাস্তবতা। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মস্কো এখনও কাঙ্ক্ষিত সামরিক বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধের ধাক্কায় রাশিয়ার অর্থনীতি, কূটনীতি ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও তীব্র চাপে পড়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।